सर्वं शिवमयम शिवानंता शिव कृपानंता। আমার যিনি গুরুদেব হিজ হোলিনেস অবধূত শ্রী বাবা শিবানন্দজি, উনি বারংবার একটি কথা বলেন। উনি বলেন যে দেখো, আমি তোমাদের আমার ভক্ত বানাতে আসিনি, আমার ভক্তবৃন্দের সংখ্যা বৃদ্ধি করতে আমি আসিনি। আমি এসেছি তোমাদের প্রত্যেককে, ইচ ওয়ান অফ ইউ, তোমাদের প্রত্যেককে এক একটা শিবানন্দ তৈরি করতে। ওনার এই বাণী, এই বক্তব্য আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল, এবং আমার মনে হয়েছিল যে আমার এই পেশাতে এই যে একটা গণনা, ভবিষ্যৎবাণী, গণৎকারের যে ভূমিকা, দিনের পর দিন, মাসের পর মাস গ্রহদের সঞ্চার হতে থাকবে, একটা রাশিফল আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনার সুখ ভোগ দুর্ভোগ, এর বাইরে কি আছে, হোয়াট মোর ক্যান বি সিন অ্যান্ড টেকেন। এখন গণৎকারের ভূমিকায় যদি একজন অ্যাস্ট্রোলজার থাকে, তাহলে মানুষকে সে গরু ছাগল ভেড়ার মতো চালনা করবে। রোজ ওই লাঠি নিয়ে তাদের মাঠে চড়াতে, ঘাস চড়াতে যাবে, হ্যাট 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 করে। শুভ সময় মানে এখন অনেক ঘাস পাতা পাওয়া যাবে, এখন ঘাস পাতা খাও। আর অশুভ সময় মানে বাঘ আসছে, সিংহ আসছে, চিতা আসছে, চলো পালাও। তো এই গরু ছাগল ভেড়া আর রাখাল বালকের যে একটা নাটক, এর বাইরে মানুষকে মানুষের মতো করে যে একটা পরিষেবা দেওয়া, মানুষকে মানুষ করে তোলা, এই জায়গায় অ্যাস্ট্রোলজির কি কোনো ভূমিকা আছে? জ্যোতিষশাস্ত্র কি এটা করতে পারে? এই জায়গায় অবশ্যই আমরা আজকে এসে দাঁড়িয়েছি। আমরা যে সিরিজটা শুরু করেছি, দ্য সোল অফ স্পিরিচুয়ালিটি, এটা আপনারা দেখছেন যে ধীরে ধীরে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিকেই টাচ করছি এবং জ্যোতিষশাস্ত্রের সঙ্গেই মেলবন্ধনটা করছি। কারণ জ্যোতিষশাস্ত্রকে আমরা এই স্পিরিচুয়ালিটি থেকে বিচ্ছিন্ন করে একটা আলোচনার জায়গায় রাখতে পারি না। জ্যোতিষ বেদাঙ্গ, বেদের অঙ্গ, বেদের চক্ষু। সুতরাং সঠিকভাবে যদি জ্যোতিষের চর্চা করতে হয়, জ্যোতিষের উপকারিতা উপযোগিতাকে যদি সঠিকভাবে গ্রহণ করতে হয়, তাহলে বিগার পিকচারটা জানতেই হবে। আর না হলে যারা ওই রাশিফল নিয়ে থাকতে চান, তারা গরু ছাগল ভেড়ার মতোই জীবনযাপন করবেন, ঘাস খাবেন আর বাঘের পেটে যাবেন। তার বাইরে আর জীবনের কোয়ালিটি কিন্তু এনহ্যান্স করবে না। তো আজকে আমরা ওই যে আলোচনায় ছিলাম, সাইকিক বিং, সেই আলোচনাই আমরা কন্টিনিউ করব। কারণ আমরা ধীরে ধীরে আরও আমাদের অ্যাস্ট্রোলজি, নিজেদের জীবন সম্বন্ধে ধ্যান ধারণা সুস্পষ্ট হবে। তো আজকে আমরা আলোচনা করব প্রোগ্রেস অফ দ্য সাইকিক বিং। এই সাইকিক বিং, এই যে সেই ছোট্ট ক্ষুদ্র যে একটা স্ফুলিঙ্গ, সেটা ধীরে ধীরে কিভাবে তার বিকাশ ঘটে, তার প্রগতি কিভাবে হয়। তো সেখানে সাইকিক বিংয়ের এই যে প্রোগ্রেস, এখানে শ্রীমা বলছেন, there are in the psychic being two very different kinds of progress. সাইকিক বিংয়ের যে প্রগতি, যে বিকাশ, সেটা দুরকম হয় এবং দুটো একেবারে আলাদা, ভিন্ন প্রকৃতির। ওয়ান কনসিস্টিং ইন ইটস ফরমেশন, বিল্ডিং অ্যান্ড অর্গানাইজেশন। প্রথম যে তার প্রোগ্রেসটা, তার যে বিকাশ, ডেভেলপমেন্টটা, তার মধ্যে তার একটা রূপ ধারণ হয়, তার একটা গঠন হয়, তারপর সেটা নির্মাণ হয় এবং সেটা সংগঠিত হয়, প্রতিষ্ঠিত হয়। ওয়ান কনসিস্টিং ইন ইটস ফরমেশন, বিল্ডিং অ্যান্ড অর্গানাইজেশন। তারপর উনি বলছেন, ফর দ্য সাইকিক starts by being only a tiny spark, divine spark within the being, and out of this spark will emerge progressively an independent conscious being having its own action and will.
তাহলে এই যে আমাদের সাইকিক বিং, সেটা একদম উৎসস্থলে, প্রাথমিক স্তরে একটা ছোট্ট ক্ষুদ্র ডিভাইন স্পার্ক, ওই একটা স্ফুলিঙ্গ আমাদের অস্তিত্বের মধ্যে তার অবস্থান থাকে, এবং এই স্ফুলিঙ্গ থেকে সে ধীরে ধীরে উইল এমার্জ প্রোগ্রেসিভলি, সে ধীরে ধীরে তার একটা গতি, একটা ডেভেলপমেন্ট হবে, এবং সে একটা ইন্ডিপেন্ডেন্ট কনসিয়াস বিং, সে একটা সচেতন স্বতন্ত্র অস্তিত্ব ধারণ করবে। অ্যান্ড ইট ইজ হ্যাভিং ইটস ওন অ্যাকশন অ্যান্ড উইল। তাহলে এই ছোট্ট ক্ষুদ্র স্ফুলিঙ্গটা ধীরে ধীরে একটা সচেতন স্বতন্ত্র অস্তিত্ব ধারণ করবে, এবং তার নিজস্ব একটা কর্মসূচি, এজেন্ডা, কর্ম থাকবে, নিজস্ব ইচ্ছাশক্তি তৈরি হবে, নিজস্ব আদেশ একটা তৈরি হবে, নিজস্ব সংকল্প তৈরি হবে। The psychic being at its origin is only a spark of the divine consciousness, and it is through successive lives that it builds up a conscious individuality. এই যে একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ ডিভাইন কনসিয়াসনেস, ঈশ্বর চেতনার একটা সামান্য একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ, এটা ধারাবাহিকভাবে বিভিন্ন জন্মের মাধ্যমে, এই যে আমাদের জন্মান্তর, পুনর্জন্ম, সাকসেসিভ লাইভস, ক্রমানুযায়ী যে আমাদের জন্মের পর জন্ম, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, তার মাধ্যমে সাইকিক বিং বিল্ডস আপ আ কনসিয়াস ইন্ডিভিজুয়ালিটি। এই বিভিন্ন জন্মের মাধ্যমে সে একটা সচেতন স্বতন্ত্র অস্তিত্ব নিজের জন্য গঠন করে। It is a progress similar to that of a growing child. এই যে শিশুর যে একটা ডেভেলপমেন্ট হয়, তার শরীর বৃদ্ধি পায়, তার মনের সমস্ত ফ্যাকাল্টিসগুলো ডেভেলপ করে, ঠিক সেই রকম একটা শিশুর মতো কিন্তু তারও একটা ক্রমবর্ধমান প্রগতি, বিকাশ। ইট ইজ আ থিং ইন দ্য মেকিং, সে তৈরি হয়। এই যে আমাদের সাইকিক বিংটা, এটা জন্ম জন্মান্তর ধরে এই দেহান্তর হতে 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 একটা তৈরি হচ্ছে, একটা সৃষ্টি হচ্ছে, তার রচনা হয়। ফর আ লং টাইম ইন মোস্ট হিউম্যান বিংস দ্য সাইকিক ইজ আ বিং ইন দ্য মেকিং। দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে কিন্তু এই সাইকিক বিং তৈরি হতে থাকে, গঠন হতে থাকে, রচনা হতে থাকে। স্লো প্রসেস, দীর্ঘদিন ধরে এটা হতে থাকে। ইট ইজ নট আ ফুললি ইন্ডিভিজুয়ালাইজড, ফুললি কনসিয়াস বিং অ্যান্ড মাস্টার অফ ইটসেলফ। এই সাইকিক বিং, এই যে আমাদের আত্মার যে অংশ, এটা কিন্তু সম্পূর্ণভাবে স্বতন্ত্র, সচেতন এবং একটা নিজেকে পরিচালনা করার, নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পন্ন সে থাকে না, সে হয় না। And it needs all its rebirths one after another in order to build itself and become fully conscious. পরিষ্কার দেখুন, এইগুলো, এই তথ্যগুলো না জানলে তো আমাদের মকরের শনি আর কুম্ভের বৃহস্পতি জেনে কোনো লাভ নেই। ইটস ইউজলেস। ওই ভেড়া ছাগল, গরু ভেড়া ছাগলের মতো ঘাস খাওয়া, আর একটা করে অ্যাস্ট্রোলজার আপনাদের লাঠি নিয়ে হ্যাটাট করে চড়িয়ে বেড়াবে। তো তাহলে এই স্ফুলিঙ্গ, এই আমাদের আত্মার যে অংশ, দ্য সাইকিক বিং, এটা যেহেতু ধীরে 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 বিভিন্ন জন্মের মাধ্যমে তৈরি হয়, নির্মাণ হয়, ফুললি কনসিয়াস, সচেতন স্বতন্ত্র একটা অস্তিত্বে পরিণত হয়, যেখানে গিয়ে তার একটা নিজেকে নিয়ন্ত্রণ করার মাস্টারি, একটা শাসকের ভূমিকায় সে নিজেকে আয়ত্তে আনতে পারবে, এরম একটা পর্যায়ে সে যেতে পারে। তার জন্য বিভিন্ন এই রিবার্থগুলো ওয়ান আফটার অ্যানাদার ইন অর্ডার টু বিল্ড ইটসেলফ
অ্যান্ড বিকাম ফুললি কনসিয়াস। এই জন্যই আমাদের জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম। তারপর শ্রীমা বলছেন, বাট দিস সর্ট অফ প্রোগ্রেস হ্যাজ অ্যান এন্ড। কিন্তু এই ধরনের যে বিকাশ, যে প্রগতি, তার একটা অবসান হয়, তার একটা সমাপ্তি হয়, এটা শেষ হয়ে যায়। এই প্রোগ্রেসটা শেষ হয়ে গিয়ে কী হয়? There comes a time when the being is fully developed, fully individualized, fully master of itself and its destiny. এই প্রোগ্রেস হতে হতে জন্ম জন্মান্তর ধরে এই ডেভেলপমেন্ট হতে হতে একটা সময় আসে যখন এই আমাদের সত্তার মধ্যে ওই সাইকিক বিং পূর্ণতা অর্জন করে, সে স্বতন্ত্র হয়, সে একটা তার বিকাশটা কমপ্লিট হয়, সে একদম ফুল মাস্টার হয়, সে একদম তার পরিচালনার জায়গায়, তার কর্তৃত্বের জায়গায়, তার শাসনের জায়গায় সে পূর্ণতা অর্জন করে এবং তার যে ভাগ্য, তার যে ডেস্টিনি, সেটা তার হাতে সে নিতে পারে। যে কথা আমি বারবার আপনাদের বলি, যে পথ চলা আমরা শুরু করেছি, অনেক দূরের পথ, বহু জন্ম লাগবে, কিন্তু এই পথ চলা যে আমরা আরম্ভ করেছি গুরুমণ্ডলার কৃপায়, বর্তমানে শ্রী অরবিন্দ এবং শ্রীমার কৃপায়, এই পথ চলাটা এসেনশিয়াল, অপরিহার্য। ওই শুধু ঘাস খেতে যাওয়া, মাঠে ঘাস চড়তে যাওয়া, আর তারপর মাঠ থেকে রাখাল চাষির বাড়িতে ফিরে আসা, এটা কিন্তু মানব জীবনের রুটিন নয়, টাইম টেবিল নয়। When this being or one of these psychic beings has reached that stage and takes birth in a human being, that makes a very great difference. এই রকম পূর্ণতা অর্জন করা যে সাইকিক বিং, যেটা সম্পূর্ণ সচেতন হয়ে গেছে, স্বতন্ত্র হয়ে গেছে, একটা পরিচালকের, শাসকের ভূমিকায় এসে গেছে, এই রকম একটা সাইকিক বিং যখন একটা মানব দেহে যখন তার রিবার্থ হয়, পুনর্জন্ম হয়, তখন কিন্তু পরিস্থিতিটা একেবারে আলাদা, একেবারে একটা অনেক সেখানে পার্থক্য। কী পার্থক্য? দ্য হিউম্যান বিং, সো টু সে, ইজ বর্ন ফ্রি। এই মানুষ হচ্ছে যাকে আমরা বলি জীবন মুক্ত। হি ইজ বর্ন ফ্রি। He is not tied to circumstances, to surroundings, to his origin and atavism like ordinary people. এই মানুষ কিন্তু কোনোভাবে কোনো বন্ধনে আবদ্ধ নয়। তার পরিস্থিতি, পরিবেশের কাছে তার কোনো দাসত্ব নেই। হি ইজ নট টাইড টু হিজ সার্কামস্ট্যান্সেস। তার সারাউন্ডিংস, তার চারপাশে তার পরিবেশও তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। টু হিজ অরিজিন, তার যে উৎস, তার বংশ ইত্যাদি, সেটাও তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। অ্যান্ড অ্যাটাভিজম, অর্থাৎ তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সে জন্ম জন্মান্তর ধরে যে জন্মে এসছে বিভিন্ন শরীরে, এক একটা পরিবারে, সেই যে জেনেটিক যে ইনফ্লুয়েন্সটা, তার যে সমস্ত বৈশিষ্ট্য, বংশ পরম্পরায় যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, তার যে পুনরাবৃত্তি হয় মানুষের মধ্যে, তাকেই অ্যাটাভিজম বলে। তো এই জীবনমুক্ত মানুষ যখন একটা পূর্ণতাপ্রাপ্ত সাইকিক বিং একটা মানুষের একটা দেহ ধারণ করে পৃথিবীতে অবতরণ করে, when there is embodiment of a fully developed psychic being, তখন কিন্তু আর এই সব বিষয়ের কোনো ইনফ্লুয়েন্স, কোনো প্রভাব থাকে না। তাকেই আমরা বলি জীবনমুক্ত। He comes into the world with the purpose of doing something, with a work to carry out, a mission to fulfill. এই মানব একটা বিশেষ কাজ নিয়ে আসে, একটা মিশন থাকে তার, এবং তার একটা উদ্দেশ্য থাকে এই পৃথিবীতে জন্ম নেওয়ার। From this point of view, his progress in growth has come to an end. তো এই
দৃষ্টিভঙ্গি থেকে ওই সাইকিক বিংয়ের কিন্তু যে ডেভেলপমেন্ট, যে প্রোগ্রেস, সেটা সমাপ্ত হয়েছে। দ্যাট ইজ, ইট ইজ নট ইন্ডিসপেন্সিবল ফর হিম টু টেক বার্থ অ্যাগেন ইন আ বডি। সে তো জীবনমুক্ত, তাকে আবার সে ওই জীবন মৃত্যুর কালচক্র থেকে সে বেরিয়ে গেছে। ফ্রম দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ হি হ্যাজ এসকেপড। ওই অরবিটের মধ্যে আসে নেই, সে এসকেপ ভেলোসিটি পেয়ে সে বেরিয়ে গেছে। সে নিজের ইচ্ছে এসছে একটা কোনো বিশেষ কাজ করার জন্য, একটা বিশেষ কোনো মিশন ফুলফিল করতে। টিল দেন রিবার্থ ইজ আ নেসেসিটি, ফর ইট ইজ থ্রু রিবার্থ দ্যাট হি গ্রোজ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। যতক্ষণ না তার সাইকিক বিংটা ফুললি ডেভেলপড, ফুললি কনসিয়াস, ফুললি ইন্ডিভিজুয়ালাইজড হচ্ছে, ততক্ষণ পুনর্জন্ম, রিবার্থ, দেহান্তরের প্রয়োজনীয়তা আছে। এটা অনিবার্য, অপরিহার্য, কারণ এই রিবার্থের মাধ্যমেই তার বিকাশ হবে, তার গ্রোথ হবে। It is in the physical life and in a physical body that he gradually develops and becomes a fully conscious being. But once he is fully formed, he is free in this sense that he can take birth or not at will. So there one kind of progress stops. শুধুমাত্র এই জন্য এই মানব যোনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোনি, কারণ একমাত্র এই মানব যোনিতেই প্রোগ্রেস, ডেভেলপমেন্টটা সম্ভব, তাছাড়া এটা সম্ভব নয়। সুতরাং যতক্ষণ না তার এই ডেভেলপমেন্টটা হচ্ছে, এই পূর্ণ বিকাশটা হচ্ছে সাইকিক বিংয়ের, তাকে বারবার দেহ ধারণ করতে হবে, পৃথিবীতে আসতে হবে। এই ফিজিক্যাল লাইফ, এই আমাদের যে ভৌতিক জীবন, জগতে আমাদের যে ফিজিক্যাল বডি, তার মধ্যে এটা সম্ভব। এবং যতক্ষণ না ডেভেলপ করে ফুললি কনসিয়াস বিং, একটা সচেতন অস্তিত্বে সে একটা পূর্ণতার জায়গা অর্জন করছে, ততদিন তাকে কিন্তু জীবন ধারণ করতেই হবে, জন্মগ্রহণ করতেই হবে। এবার যখন সে পূর্ণতার জায়গায় চলে গেল, সাইকিক বিং ফুললি ডেভেলপড হয়ে গেল, তখন সে জন্মগ্রহণ করতেও পারে, সে জন্মগ্রহণ নাও করতে পারে, সেটা তার ইচ্ছে। এই জায়গায় কিন্তু ইন দিস সেন্স এই জায়গায়, এই স্টেজের, এই পর্বের প্রোগ্রেস শেষ হয়ে গেল। এইবার যদি আমরা অ্যাস্ট্রোলজিতে দেখি, তাহলে হোয়াট ইজ কেতু? কেতুকে আমরা মোক্ষকারক গ্রহ বলছি। অর্থাৎ ওই যেটা আগের আপনাদের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি, যে রাহু কেতুর জন্য আমাদের জন্ম, রাহু আমাদের সমস্ত এক্সপিরিয়েন্স, জীবনের অনুভব। এবার এই প্রত্যেকটা জীবনের যে অনুভব, যেটা মেন্টাল লেভেলে হচ্ছে, ভাইটাল লেভেলে হচ্ছে, ফিজিক্যাল লেভেলে হচ্ছে, ট্রিপ্লিসিটি অফ মাইন্ড, বডি অ্যান্ড ডিজায়ার, এই যে তিনটে লেভেলে আমাদের এক্সপিরিয়েন্সগুলো হয়, একটা ইন্টেলেকচুয়াল লেভেলে, থিঙ্কিং লেভেলে, একটা ডিজায়ার লেভেলে, একটা বডি ফিজিক্যাল লেভেলে। এই রাহু যে আমাদের, এই রাহু, এই উপরের পোর্শনটা সমস্ত জ্ঞানেন্দ্রিয়, এই যে এক্সপিরিয়েন্সগুলো, এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের কতটা সাইকিক বিংয়ের সঙ্গে কানেক্ট হচ্ছে, তার উপর নির্ভর করছে আমাদের প্রোগ্রেস। আমাদের তো কানেক্ট করে না। কেন করে না? কারণ রাহু হচ্ছে আলাদা, কেতু হচ্ছে আলাদা, ওই সেপারেটেড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার যা কিছু আমার এক্সপিরিয়েন্স, জীবনের অনুভব হচ্ছে, সেগুলো যদি আমার কেতুর মাধ্যমে একটা আত্মীকরণ না হয়, অ্যাসিমিলেশন না হয়, তাহলে কিন্তু আমার পুষ্টি হলো না, আমার নিউট্রিশন হলো না। আমি যা কিছু খেলাম সেটা যদি খাদ্যনালী দিয়ে নিচে না নামলো, আমার যদি ডাইজেস্টিভ সিস্টেমে স্টমাকে না পৌঁছলো, তাহলে তো আর কোনো ইনটেক হলো না। ঠিক সেই রকম আমাদের জীবনের সমস্ত ঘটনার মধ্যে দিয়ে, সার্কামস্ট্যান্সেসের মধ্যে দিয়ে আমরা চলছি, কিন্তু তার নির্যাসটা, আমরা লেসেনটা, আমরা শিক্ষাটা প্রাপ্ত হচ্ছি না। এই জন্য ওই যে কেতুকে আমরা আইডেন্টিফাই করেছি অ্যাজ দ্য সাইকিক বিং, যে অন্তর্দৃষ্টি, সেই স্ফুলিঙ্গ,
ওই কেতুর কিন্তু কোনো গ্রোথ হচ্ছে না। এবার দেখুন, যখন কেতুর দশা মানুষের জীবনে শুরু হয় তখন অল হেল ব্রেকস লুজ। কেন? কারণ আমার জীবনের রাহু কম্পোনেন্টটা, অল মাই এক্সপিরিয়েন্সেস, আমার সব অনুভব অভিজ্ঞতার সঙ্গে আমার কোনো রেসিডুয়াল নারিশমেন্ট কিছু হয়নি। যা জীবনে ঘটে চলেছে, আমিও একটা রোবটিক মুভমেন্টে চলছি, আমি কিছু অ্যাসিমিলেট করছি না। একটা ছাত্র ক্লাসে বসে আছে, টিচার শেখাচ্ছে, ক্লাস নিচ্ছে, টিচার চলে গেল, ছাত্র বসে রইল, ছাত্র কিন্তু মগজে সিস্টেমে কিছু ঢুকলো না, ব্রেনে। ঠিক সেই রকম আমাদের মগজে আর কিছু ঢোকে না। তো কেতু যেহেতু কোনোভাবেই নারিশড হচ্ছে না, সুতরাং যখন কেতুর দশা আমাদের জীবনে শুরু হচ্ছে, কেতুর কোনো ডেভেলপমেন্ট হয়নি, তখন ওই সাইকিক বিইংয়ের একটা অ্যাক্টিভেশন হচ্ছে। কিন্তু সাইকিক বিইংয়ের তো কোনো, এমনিই সাইকিক বিইং আমাদের জীবনের অন্তরালে তার অবস্থান, সে জীবনে অন্তরালে পিছন দিক থেকে আমাদের একটা সাপোর্ট করে। তো তার দশা যখন শুরু হবে, যে অ্যাজ ইট ইজ সে একটা ব্যাক স্টেজ ভূমিকায় আছে, তার উপর আমাদের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং যখন তার দশা শুরু হয়, ইট ইজ আ হাইলি নন মেটেরিয়ালিস্টিক এবং একটা ভীষণই ওই কনসিয়াসনেস, চেতনা স্তরের একটা প্রভাব। সুতরাং অনেক রকম সমস্যা হয়, অনেক রকম পরিস্থিতির মধ্যে জটিলতা আসে, মানুষ স্থলকুল পায় না, পিপল ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ইট। এই কারণেই এই কেতুর দশা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের নিয়ে হাজির করে। তো এই যে মোক্ষকারক, এই যে এক একটা আমাদের জ্যোতিষশাস্ত্রে গ্রহের যে কারকতা আছে, সেগুলোকে বুঝতে হলে তো আমাদের বেদ উপনিষদের জ্ঞানটা প্রয়োজন। সেই জ্ঞানটা যদি আমরা আহরণ করার প্রচেষ্টাই না করি, যদি ওই গরু ছাগল ভেড়ার মতো রোজ মাঠে ঘাস খেতে যাই, তাহলে ওই গরু ছাগল ভেড়ার মতোই জীবনযাপন হবে এবং এই রিবার্থ, এরপর রিবার্থ, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম হবে। এই জন্য কেতু এত ইম্পর্ট্যান্ট, এবং এই জন্য ইম্পর্ট্যান্ট কারণ ওই স্ফুলিঙ্গটাই, ক্ষুদ্র স্ফুলিঙ্গটা, ডিভাইন কনসিয়াসনেসের যে অংশটা আমাদের মধ্যে আছে, যেটাকে বিকশিত করতে হবে, একটা স্বতন্ত্র অস্তিত্বে পরিণত করতে হবে, যার নির্মাণ রচনা ইম্পর্ট্যান্ট, যাতে সে নিজেই নিজের পরিচালক হতে পারে, যাতে এই স্ফুলিঙ্গটা পরিণত শিখায় একটা পরিবর্তন হয়ে আমাদের জীবনকে চালনা করতে পারে। যেখানে আমাদের ইগো অহংসত্ত্বা আমাদের চালনা করছে, ইগো অহংসত্ত্বার ভূমিকাটা সুইচ অফ হয়ে গিয়ে এই সাইকিক বিং যখন আমাদের জীবনকে চালনা করবে, তখন আমাদের জীবন পরিপূর্ণতার জায়গায় আসবে, তখন আমরা মোক্ষ লাভ করব, তখন আমরা জীবন মুক্ত হব। তার আগে অবধি কিন্তু এই জন্মান্তর চলবে, এই দেহান্তর চলবে, এই ট্রান্সমাইগ্রেশন অফ দ্য সোল চলবে, এবং তার সঙ্গে প্রতিটা জীবনে ভয়ঙ্কর দুর্ভোগ, ভয়ঙ্কর দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা চলবে। তো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। এই যে সোল ও স্পিরিচুয়ালিটির মধ্যে যে আমরা প্রবেশ করেছি, সেটা আমরা অ্যাস্ট্রোলজি থেকে ট্যানজেন্ট হয়ে বেরিয়ে যাইনি। আমরা অ্যাস্ট্রোলজির ডেপথস আর অ্যাস্ট্রোলজির হাইটসকে স্পর্শ করার চেষ্টা করছি, এবং সেটা চেষ্টা করছি গুরুমণ্ডলার কৃপায় এবং বর্তমানে শ্রী অরবিন্দ এবং শ্রীমার কৃপায়। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।